সুপ্রভাত বন্ধুরা, আজ ২১ মে বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। গাজায় হাসপাতালে থাকা রোগীর ওপর হামলা চালালো ইসরায়েল। আইসিইউতে রোগীকে লক্ষ্য করে গুলি। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের ভিতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। হাসপাতালটির আইসিইউ লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরস আল জাজিরার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। এর আগে হাসপাতালটির পরিচালক ঘোষণা করেছিলেন ইসরায়েলি বাহিনী হাসপাতালটি ঘিরে ফেলেছে। গাজায় সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেবে জানালো ইসরায়েল। গাজা উপত্যকা 10 সপ্তাহ অবরোধ করে রাখার পর সেখানে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা করল ইসরায়েল সরকার। গাজায় যাতে দুর্ভিক্ষ না দেখা দেয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সুপারিশ ক্রমে এবং হামাসের বিরুদ্ধে তাদের নতুন সামরিক অভিযানে সহায়তা করার জন্য নিজেদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি প্রজনন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কাছে শনিবার বোমা বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত 4 জন আহত হয়েছে। এই বোমা বিস্ফোরণে প্রজনন স্বাস্থ্য কেন্দ্র ভবনটি টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনাকে ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম বলেছে এফবিআই। তদন্তে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এই সংবাদ জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ভাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে লাখো মানুষের জমায়েত, সবার চোখে মুখে উচ্ছ্বাস। সমস্বরে তারা চেঁচাচ্ছেন ভিভা এল পাপা, অর্থাৎ পোপ দীর্ঘজীবী হন। এমন শুভকামনার মধ্যেই ভক্তদের মধ্যে হাজির হলেন নতুন পোপ লিও চতুর্দশ। ভাষণে সোচ্চার হলেন দারিদ্রতা নিয়ে, প্রার্থনা করলেন গাজার জন্য, বললেন চার্চের একতার কথা। এই চিত্র রবিবারের। এদিন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের 267তম পোপ বা ধর্মগুরু হিসেবে অভিষেক হয়েছে লিও চতুর্দশের। ভারতের মুম্বাইয়ে অবস্থিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর বাসভবনে জিন্নাহ হাউসে হামলার ঘটনায় যে মামলা চলছিল তাতে 267 জন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। শনিবার লাখপাত কারাগারে এটিসি বিচারক মামলার আলীগুলির নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলার অভিযুক্তদের মধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও রয়েছেন। আসছি দেশের খবরে। সংশোধিত ওয়াকফ আইন মামলায় সংবিধান লঙ্ঘনের সম্ভাবনা নির্দিষ্ট করতে বলল শীর্ষ আদালত। এদিকে আইনের স্থগিতাদেশের পক্ষে সওয়ালে বলা হয়েছে, ওয়াকফের জমি দখলের উদ্দেশ্যে পাশ হয়েছে এই আইন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি হয়েছে সংশোধিত ওয়াকফ আইনের। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এগি মসিহের এজলাসে শুরু হয় শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট সংশোধিত আইনের 3টি সংস্থান সম্পর্কে প্রশ্ন তোলে। এক, ব্যবহারের ধরন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি চিহ্নিত হওয়ার ক্ষেত্রে আইনের বক্তব্য। 2, ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ পর্ষদে অমুসলিমদের সদস্য করা। 3, ওয়াকফ হিসেবে চিহ্নিত সম্পত্তিকে সরকারি জমি হিসেবে চিহ্নিতকরণের প্রক্রিয়া। 100 দিনের কাজে 75 কোটি টাকা দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন গুজরাটের পঞ্চায়েত ও কৃষি প্রতিমন্ত্রী বাচ্চু খাবারের ছোট ছেলে কিরণ খাবার। এর আগে শনিবার মন্ত্রীর বড় ছেলে বলবান খাবারকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার তদন্তকারী আধিকারিক ও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জগদীশ সিং ভান্ডারী জানান, কিরণের সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়ালো 11। যোগীরাজ্য উত্তরপ্রদেশে ভুট্টার খেতে মিলল 40 বছরের আশাকর্মীর অর্ধনগ্ন দেহ। শরীরে রয়েছে যৌন নির্যাতনের একাধিক চিহ্ন। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, নাগরিকদের কাছে এমনই আবেদন করল বৃহৎ মুম্বাই কর্পোরেশন। গত 12 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হলো বেঙ্গালুরুতে। গত 10 বছরে এই নিয়ে দ্বিতীয়বার। বৃষ্টির কারণে মৃত্যু 3 জনের, আরও 5 দিন বর্ষণের সম্ভাবনা। বিদ্বেষ প্রচারে বিজেপির লক্ষ্য এবার রাহুল গান্ধী। মুখে ঐক্যের কথা বললেও কাজে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি। অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করলেন বিজেপি আইটিসি সেলের প্রধান অমিত মালব্য।
আদি কৈলাসের পথে ব্যাপক ভূমিধস, কয়েকশো পুণ্যার্থী আটকে পড়েছেন উত্তরাখণ্ডের পিথোরাগড়ে, চলছে উদ্ধার কাজ। আসামের ওরাও সম্প্রদায় থেকে প্রথম মেয়ে অঞ্জলি এক্কা MBBS ডিগ্রি অর্জন করল। অঞ্জলি কোকরাঝাড় চা বাগানের মেয়ে। তার বাবা কৃপন এক্কা একজন চা শ্রমিক, মা নীনা এক্কা একজন আশা কর্মী। গোটা বিশ্বের উদ্বাস্তুদের কি ভারত জায়গা দেবে? এটা কি কোনো ধর্মশালা? 140 কোটি নাগরিককে নিয়ে এমনিতেই সমস্যার অন্ত নেই এদেশে, তাই নতুন করে আর উদ্বাস্তুদের জায়গা দেওয়া যাবে না, জানালো সুপ্রিম কোর্ট। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকে ভারতের অভ্যন্তরে জোর কদমে নজরদারি চলছে, চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। তদন্তের জেরে ইতিমধ্যেই 3 রাজ্য থেকে 8 জন এমন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি চালাচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে, যার মধ্যে 4 জন হরিয়ানা, 3 জন পাঞ্জাব এবং 1 জন উত্তরপ্রদেশের বাসিন্দা। এখন রাজ্যের খবর। সোমবার রাত 8টা নাগাদ গুসকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাসের। তিনি পেশায় ছিলেন লটারির টিকিট বিক্রেতা। গুসকরা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শিরিষতলায় তার বাড়ি। সোমবার রাতে ঝড় বৃষ্টির পর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বাবা। সেই সময় এক ডাম্পারের পিছন থেকে ধাক্কা মারে। ডাম্পারের চাকা শরীরের ওপর দিয়ে চলে যাওয়ায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছায় মৃতের ছেলে সুদীপ দাস। পুলিশ ছেলেকেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাবার দেহাংশ তুলতে বলে। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গুসকরা শহর জুড়ে। ঘটনার বিষয়ে জেলার পুলিশ সুপার সায়ক দাস বলেন, ঘটনার কথা জেনেছি, তবে খোঁজ নিয়ে দেখা হবে। পুলিশের এই অমানবিক মুখ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গুসকরার মানুষ। কর্মস্থল থেকে বেরিয়েছিলেন বাড়ি আসবেন বলে, কিন্তু তারপর কেটে গেছে প্রায় 20 দিন। আজও খোঁজ নেই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পুরুলিয়ার পাড়া থানার কাটলাপুর গ্রামের বাসিন্দা অনুপ মাহাতোর। গুজরাটের আমেদাবাদে এক ওষুধ নির্মাণকারী সংস্থায় কাজ করতেন তিনি। গত মাসের শেষের দিকে তার বাড়িতে ফোন করে জানিয়েছিলেন তিনি বাড়ি ফিরছেন, কিন্তু চলতি মাসের প্রথমে কয়েকদিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় চিন্তান্বিত হয়ে পড়েন গোটা পরিবার। ওই এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন তাদের কাছে খোঁজ নিয়ে পরিবারের লোক যোগাযোগ করেন ওই ওষুধ কোম্পানির সঙ্গে। সেখান থেকে তাদের জানানো হয় যে চলতি মাসের 1 মে বাড়ি যাবে বলে ওই পরিযায়ী শ্রমিক কর্মস্থল থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় গোটা পরিবার চিন্তায়। বস্তা নিয়ে বাস থেকে নামতেই ব্যবসায়ী গ্রেপ্তার। কৃষ্ণনগরে 25 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসে কোচবিহার থেকে বস্তা ভর্তি গাঁজা নিয়ে আসছিলেন এক ব্যবসায়ী। ধৃত যুবকের নাম সুদীপ ঘোষ, কৃষ্ণনগরের গোঘাট এলাকারই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিল কোতোয়ালি থানার পুলিশ। নদিয়ার তারামা মোড়ের সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে সাদা পোশাকে ওত পেতে বসেছিলেন পুলিশ আধিকারিকেরা। বস্তা উদ্ধার হলে সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। শেষে খেলার খবর। ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হরেন্দ্র সিং দায়িত্ব নেওয়ার পর থেকে ফিটনেস এবং গতিকে ভালো হকির চাবিকাঠি হিসেবে তুলে ধরেছেন। তিনি প্রথম যে কাজটি করেছিলেন তার মধ্যে একটি ছিল গত জুলাই মাসে কান্নুরের ইন্ডিয়ান নেভাল একাডেমিতে একটি সামরিক ধাঁচের বুট ক্যাম্প আয়োজন করা। ক্যাপ্টেন সালিমা তেতে বলেন যে খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আপনি যদি একজন হকি খেলোয়াড় হন বা আপনার ফিটনেস থাকে, তাহলে আপনি নিজের মতো করে খেলাটি খেলতে পারেন। যদি আমরা একটি দল হিসেবে ফিট থাকি, তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারব। মঙ্গলবার নয়ডায় হকি ইন্ডিয়া এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি এই কথা বলেন সালিমা তেতে। জেসি মুখার্জি টি20 টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগান, সেমিফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব। 6 উইকেটে জিতে ফাইনালে সবুজ মেরুন শিবির। ফাইনালে তাদের মুখোমুখি হবে কালীঘাট ক্লাব। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।